আসাদ অফিস থেকে এসে আমার সঙ্গে কোনো কারণ ছাড়াই রাগ দেখাতে শুরু করলো। সে আমার কাছে এসে আমার চুল টেনে ধরল। তারপর বলল, যা, তুই আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোরে যেন আর কখনো আমার চোখের সামনে না দেখি, খবরদার। আমি অবাক হয়ে বললাম, আসাদ, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? সব সময় ফান করো না তো এভাবে। আসাদ আমার গালে একটা শক্ত চড় বসিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ, আরেকটা কথাও বলবি না তুই। সোজা বের হয়ে চলে যা। কাল তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, ওখানে সাইন করে দিবি। তারপর বুঝতে পারবি কোনটা মজা আর কোনটা আসল। আসাদ আমার স্বামী, তার সঙ্গে আমার 4 বছরের বৈবাহিক সম্পর্ক। হঠাৎ করে যে সে এমন করছে কেন তা একদম বুঝতে পারছি না আমি। এর আগে রোজ দিন সে অফিস থেকে ফেরার সময় পকেটে করে একটা না একটা গিফট নিয়ে ফিরতই আমার জন্য। কখনো তরতাজা একটা গোলাপ, কখনো পছন্দের আইসক্রিম, চকলেট, গল্পের বই, বাহারি রঙা চুড়ি। এর আগে কোনোদিন আমার সঙ্গে তেমন রাগ পর্যন্ত করেনি সে। কিন্তু আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন আমার সাথে? ওর কি হয়ে গেল হঠাৎ করে? আমায় ডিভোর্স দিয়ে দেবে ওর মুখে এরকম কথা পর্যন্ত বলছে, অথচ তার সন্তান আমার পেটে, বাবু পেটে আজ 5 মাস ধরে। যে সময়টাতে তার নাকি আমার পাশে থাকার কথা, আমায় সাহস দেবার কথা, আমার সেবা যত্ন করবার কথা। আর এ সময়ে সে আমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করছে কেন? আমার নিজেকে হঠাৎ অসহায়ের মতো মনে হচ্ছে। কেমন কান্না আসছে চোখ গলে। মা মাগরিবের নামাজ পড়ছিলেন। ঘরে চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি নামাজ শেষ করে তিনি দৌড়ে এলেন। আর আসাদের কাছ থেকে আমায় ছাড়িয়ে নিয়ে বললেন, কি হয়েছে তোর? এমন অসভ্যতামি শুরু করেছিস কেন বৌমার সাথে? আসাদ সঙ্গে সঙ্গে মুখ বিকৃতি করে মাকে বলল, মা, কাকে তুমি বৌমা ডাকছো? তুমি জানো এই নোংরা মেয়েটা কি করেছে? মা অবাক হয়ে বললেন, কি করেছে? ফেসবুকে তার নাগরকে তার নগ্ন দেহের ছবি দিয়েছে। একটা না মা, অনেক অনেকগুলো ভিডিও আছে। তুমি ভাবতে পারো ও কতটা জঘন্য মেয়ে। ছি, ছি, ছি। আমার তো একে খুন করে ফেলতে ইচ্ছে করছে। আমার সন্দেহ হচ্ছে ওকে। মনে হচ্ছে ওর পেটে যে সন্তান আছে এটা আমার না, এই সন্তানের পিতা অন্য কেউ। মা এবার খানিক থমকে গেলেন। তার মুখ কেমন কালচে হয়ে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আসাদ, এই আসাদ, এসব কি সত্যি বলতেছিস বাজান? আসাদ বলল, কেউ কি তার স্ত্রীর ওপর এমন নোংরা অপবাদ এমনি এমনি দেয় মা? আমি কি এমন ছেলে? তুমি আমায় চেনো না মা? আমার কাছে ভিডিও আছে, তার নাগরে সে দিয়ে গেছে আর বলে গেছে 5 লাখ টাকা না দিলে এই ভিডিও তার নাগরে ফাঁস করে দেবে। স্বামীর কাছে তার স্ত্রীর এরকম ছবি আর ভিডিও যদি কোনো পরপুরুষ এসে দিয়ে যায়, তখন সেই স্বামীর কিভাবে মাথা ঠিক থাকবে মা? কিভাবে? আসাদের মুখ থেকে কথাগুলো শুনে আমার কান গরম হয়ে উঠল। আর সহ্য হচ্ছে না। নিজের হাতকে সামাল দিতে না পেরে ওর কাছে গিয়ে ওর দুগালে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, ছিঃ, ভাবতেও ভীষণ অবাক লাগছে যে এতদিন তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি সংসার করছি। থুক করে একদলা থুতু ফেললাম উঠোনে। আসাদ আবার রেগে গেল। সে আবার আমার একটা হাত টেনে ধরে নিয়ে গেল ঘরে। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে পকেট থেকে তার ফোন বের করলো। সেই ফোন থেকে সে একটা ভিডিও ওপেন করলো, যেখানে আমি স্পষ্ট আমাকেই দেখতে পাচ্ছি। আমি শুয়ে আছি বিছানায় ঘুমের ভান করে। আর আমার সমস্ত নগ্ন শরীরের ছবি ভেসে আছে ওখানে। এমনকি পিঠের বাম পাশে যে একটা সরু কালো কুচকুচে তিল আছে ওটাও। আমার নিজেকে অবশ্যই আমার চেনার কথা। হ্যাঁ, আমি চিনতে পারছি। হ্যাঁ, এটা আমি, আমার ভিডিও। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মাথা ঘুরছে, প্রচণ্ড রকম ঘুরছে। আর শরীর ঘামতে লাগলো কেমন। আসাদ এবার মোবাইল ফোনের ভিডিওটা অফ করে মোবাইলখানা তার পকেটে রাখলো। তারপর আমার গলায় চেপে ধরে বলল, কি রে, আগে তো আমায় ছোট লোক বললি খুব করে, একদলা থুতু ফেললি বাইরে। এখন তুই বল, সত্যিকারের ছোট লোকটাকে? আমি না তুই? আর আমি এখন থুতুটা কোথায় ফেলবো? বাইরে না তোর মুখের ওপর? ভয়ে আমি থরথর করে কাঁপছি।
কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। অসহায়ের মতো শুধু কাঁদছি। নিজেকেই নিজে বুঝ দিতে পারছি না আমার এরকম একটা ভিডিও অন্যজনের কাছে কিভাবে যেতে পারে। আর তা আবার আসাদের কাছে এসে দিয়ে গেছে সে। টাকাও দাবি করেছে ৫ লাখ। এসব দেখে তো আসাদের রাগ করবার কথা। আসাদ এবার থমকে উঠল আমায়। আর আমার গালে তার হাতের সবটুকু শক্তি প্রয়োগ করে সে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, যা ভাগ এখান থেকে, নষ্ট কোথাকার। তোকে দেখলেই এখন আমার বমি পাচ্ছে। ছি ছি ছি, এতদিন ধরে একটা নোংরা চরিত্রহীন মেয়ের সঙ্গে সংসার করছি। উফ, ভাবলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তুই চলে যা এখান থেকে, ভালোই ভালো। নয়তো রেগে গিয়ে খুন টুন করে বসবো তোকে। আমি তবুও নড়ছি না ওখান থেকে। ঠিক বিছানার ওপর বসে আছি। আসলে এই মুহূর্তে আমার ঠিক কী করা উচিত তা ভুলে গেছি। আসাদ আবার ধমকে উঠল। ধমকে উঠে সে বলল, কি কথা? কি তোর কানে দিয়ে ঢুকছে না নাকি? এমনি এমনি যাবি না, তাই না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে বুঝেছি। আমি এবার ঝট করে আসাদের পায়ে পড়ে গেলাম আর ওর পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আসাদ, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমার গর্ভের সন্তানের কসম করে বলছি, আমি এসবের কিছুই জানি না। প্লিজ তুমি আমায় বিশ্বাস করো। আসাদ শান্ত গলায় বলল, পা ছেড়ে ওঠ আর আমার কথা শোন। আমি ওর পা ছেড়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। এবার সে বলল, আগে যে ভিডিওটা দেখলাম ওখানে যে নগ্ন মেয়েটি শুয়ে আছে, এটা কে? তুমি না? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ আমি। এবার আসাদ আমার ঘাড় ধাক্কা দিয়ে দরজা দিয়ে বাইরে বের করে দিল। তারপর বলল, যা ভাগ তুই। সব তো নিজের মুখেই স্বীকার করছিস। এরপরও আমার ঘরে থাকতে চাইছিস কেন তুই? যা, তোর নাগরের কাছে যা। আমার এই বাড়িটা তো বেশ্যাখানা না। এখানে তুই থাকলে বাড়ির অমঙ্গল হবে। রহমতের ফেরেশতা আসবে না ঘরে কোনো দিন। তুই সুন্দরভাবে চুপচাপ চলে যা বলছি। যত দ্রুত পারি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব আমি। মা এমনিতে আমায় খুব আদর সোহাগ করতেন। কিন্তু আজ তিনি জেনে গিয়েছেন, এতদিন তিনি যাকে আদর সোহাগ করে এসেছেন সে কোনো ভালো মেয়ে নয়। সে নষ্টা, অপবিত্র, নোংরা। এমন মেয়ের জন্য তার মায়া হবে কেন? তিনি তাই কোনো কথাই বললেন না আর আমার সঙ্গে। শুধু দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তার ছেলে কিভাবে একটা পাপী মেয়েকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিভাবে কলঙ্কমুক্ত করছে তার বাড়িটাকে। এর মধ্যেই হঠাৎ বিজয় বাসায় এলো, আসাদের ছোট ভাই বিজয়। সে এসে এসব দেখে বলল, ভাইয়া, তোমার তো দেখি কোনো কাণ্ডজ্ঞান নাই। এই যে এভাবে তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, লোকে শুনলে কি বলবে শুনি? মান সম্মান নষ্ট হবে না আমাদের? মা বললেন, বিজয় তো ঠিকই বলেছে। বিজয় মার সমর্থন পেয়ে এবার বলল, ভাবি ঘরে থাকুক, তুমি বরং তার বাবাকে খবর দাও। তিনি এসে দেখুক তার মেয়ে কি কি করেছে, তারপর তিনি একটা ডিসিশন নিয়ে যাবেন। এটাই সবচেয়ে সুন্দর হবে, নাকি বলো মা? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, যার মেয়ে সে এসে বোঝে নিক, ঝামেলা আমাদের ঘাড়ে নেবার কি দরকার। আসাদ কথাটা ভাবল, তারপর এক ধাক্কা দিয়ে আমায় দূরে সরিয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দূরে ছিটকে পড়ে গিয়ে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। আসাদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বিজয় বলল, ভাবি, যা হয়েছে হয়েই গেছে, এসব কিছু নিয়ে অত মাথা ঘামাবার প্রয়োজন নাই তোমার। আমার খিদে পেয়েছে খুব, একটু চা বিস্কুট দাও, বাকি সব আমি দেখছি। এটা কোথা থেকে গিয়ে কোথায় গড়ায়। এই কথা বলে বিজয় ওর ঘরের দিকে এগিয়ে গেল। এই সময় শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, না, তুমি এই বাড়ির কোনো কাজে হাত দিবা না। হাত দিলে সব নাপাক হয়ে যাইব। মাও আমার সাথে এভাবে কথা বলছেন, তিনিও আমায় নোংরা ভাবছেন। ভাবতেই নিজের প্রতি ঘেন্না আছে, ইচ্ছে করছে নিজেই নিজেকে শেষ করে দিই। ঘরে গিয়ে বিছানায় শুয়ে আমি কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম, যদি আগামীকাল বাবা এখানে আসেন আর এসব শুনেন, তখন তিনি কি তার মেয়ে সম্পর্কে প্রকাশ হওয়া বিষয়টা মেনে নিতে পারবেন? কিছুতেই পারবেন না। এমনিতেই তার শরীর ভালো না। দুদিন পর
পর অসুখ বাঁধে। সেই অসুখ কিছুতেই সারতে চায় না। এবার যদি এসব শুনে বাবার কিছু একটা হয়ে যায়, তখন তখন কিভাবে আমি মেনে নিব ভাবছি আর কাঁদছি, ভীষণ রকম কাঁদছি। এই সময় বিজয় এলো আমার কাছে, এসে বলল, ও ভাবি, তোমায় না বলেছিলাম চা করে দিতে, দাওনি তো? আমি কান্না ভেজা গলায় বললাম, আমি তো খারাপ মেয়ে রে ভাই, আমার হাতের চা কি তুই খাবি? পাপ হবে যে আমার হাতের চা তৈরি কিছু খেলে। বিজয় মুখ ভার করে বলল, ভাবি, মা তোমায় কিছু বলেছে তাই না? আচ্ছা, মাগুলো এমন কেন বলো তো? কি অদ্ভুত! পুত্রবধূর নামে কোনো কিছু খুঁজে ফেলে তার যাচাই বাছাই না করে তা নিয়ে মেতে ওঠে তারা। কিন্তু নিজের ছেলে মেয়েদের ভুল কোনোদিন চোখে দেখবে না। ভুল করলেও এটাকে শুদ্ধ বলে চালিয়ে দিতে পারলেই যেন তারা বাঁচে। আমি ওর কথায় মনোযোগ না দিয়ে কাঁদতেই থাকলাম। বিজয় বলল, ভাবি প্লিজ একটু থামো তো, তুমি শান্ত হও। এসব কান্না পান্না আমার ভালো লাগে না। দিন তো বদলেছে, দেশ চালাচ্ছে নারীরা, বড় বড় পোস্টে জব করছে নারীরা। তারা যদি এরকম কোমল হতো, সামান্য বিষয় নিয়ে কেঁদে কেটে বালিশ ভেজাতো, তবে কি তারা এত বড় হতে পারতো বলো? আমি কান্না ভেজা গলায় বললাম, শান্ত হব কি করে রে ভাই? এটাকে তুই সামান্য কিছু বলছিস কিভাবে বিজয়? কাল যখন বাবা এখানে এসে এসব শুনবে তখন কি হবে ভাবতে পারিস? বাবা এমনিতেই অসুস্থ মানুষ। মা মারা যাওয়ার পর থেকে তার দিনগুলো কাটছে কি দুঃখে, কি অসীম কষ্টে, তবুও তিনি শুধু আমার দিকে চেয়ে বেঁচে আছেন। আর আমায় কত বিশ্বাস করেন তিনি, তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারিনি যে। বিজয় বলল, অস্থির হয়ো না তো তুমি, আমি সব বুঝবো, বলছি তো, এসব আমি সামাল দিব। এখন যাও, তুমি চা করে নিয়ে আসো, জলদি যাও। আমি বললাম, মা তো নিষেধ করেছে আমি যেন চা বা অন্য কোনো কিছুই রান্না না করি। বিজয় বলল, তুমি যাও, চা করো গিয়ে, মা কিছু বললে আমি দেখছি, দেখবা বাপের নাম ভুলিয়ে দেব তার একেবারে। বলে বিজয় হাসল শব্দ করে। আমি ভয়ে ভয়ে চা করতে চুলোয় দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমার ভাগ্য ভালো, মা কিছুই বললেন না আর। হয়তো বা তিনি বিজয়ের কথা শুনতে পেয়েছেন, নয়তো বা তার দয়া হয়েছে আমার প্রতি কোনো একটা কারণে। বিজয়ের জন্য চা বিস্কুট নিয়ে এলাম। বিজয় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভাবি, সত্যি করে কিছু কথা বলবে আমায়? আমি বললাম, বলবো। আমার কাছে মিথ্যে বলার মতো কিছুই নাই রে ভাই। বিজয় এবার বলল, তোমার কি বিয়ের আগে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি বললাম, না। বিয়ের পর? কি বলছিস এসব? এমনিই জিজ্ঞেস করছি। আচ্ছা, ভাইয়ার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না জানো তুমি? ওর মুখ থেকে এসব কথা শুনে আমার রাগ পেল। আমি বললাম, এটা কি করে বলতে পারলি তুই বিজয়? তুই জানিস না তোর ভাই কেমন? বিজয় বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব তোমায় আমি। বলো তো, ভাইয়া রাত করে ছাদে টাদে যায় কি না কখনো? মানে এই অভ্যাস আছে কি না তার? আমি এমনিতেও ঘুমের গাধা, ও ছাদে যায় কিনা আমি জানি টানি না। তবে দুদিন রাত করে ঘুম ভেঙে দেখি আসাদ আমার পাশে নাই। ভাবলাম ওয়াশরুমে আছে, কিন্তু ওখানেও নাই। দীর্ঘক্ষণ পরে সে ছাদ থেকে এলো। আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? সে বলল, ছাদে গিয়েছিলাম, যা গরম পড়েছে। আসাদের কথা মিথ্যে ছিল না, গরমে সেদিন বেশিই ছিল। বিজয় বলল, তো বলো এবার, ভাইয়া ছাদে যায় কি না মাঝে মধ্যে? আমি বললাম, যায়, বেশি গরম পড়লে যায়। বিজয় হাসল, মৃদু হেসে বলল, কিন্তু আমি দেখেছি ঠান্ডার সময়ও সে যায়। সে যাক, এটা মন্দের কিছু না। ছাদে বড় বড় মনীষীরাও যায়, যেত চাঁদ তারা দেখে, আকাশ দেখে, কবিতা লেখে, এসব দেখে দেখে। আর বিজয় কথা শেষ করল না। শেষ না করেই সে আবার আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, ভাইয়া কি তার ফোন তোমার নাগালের মধ্যে রাখে? এবার আমার সত্যিই খুব রাগ পাচ্ছে। এটা কেমন কথা? আমি বললাম, তোর ভাইয়ের ফোন আমার নাগালে রাখলেই কি আর না রাখলেই কি? আমি কি তার ফোন হাতে দেই নাকি? বিজয় আমার এই কথা শুনেও হাসল।
বড় রহস্যময় সে হাসি, যা দেখে আমার বুক কেঁপে উঠল। রাতে আসাদ বাসায় ফেরার আগেই চুপি চুপি বিজয় আমার ঘরে এলো। মা তখন এশার নামাজ পড়ছেন তার ঘরে। বিজয় এসে আমার ঘরের দরজাটা ভিজিয়ে দিল। তখন ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবলাম, আল্লাহ জানে বিজয় আবার কোন ফন্দি আটছে। ও তো আবার আমায় কোন বিপদে ফেলবে না। বিজয় ধীর পায়ে হেঁটে আমার কাছে এলো। তারপর আমার কানের কাছে মুখ এনে চুপি চুপি বলল, ভাবি ভয় পেয়েছো? আমি মাথা কাত করে বললাম, খুব। বিজয় মৃদু হাসল, কিন্তু তার হাসি কোনো শব্দ হলো না। সে এবার বলল, ভাবি লুকোচুরি খেলাটা কখনো খেলেছো ছোটবেলায়? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, খেলেছি। বিজয় বলল, আজ রাতে আবার এই খেলাটা খেলবে তুমি? খেলতেই হবে তোমার। আমি বড় অবাক হয়ে বললাম, এটা কি বলছিস তুই বিজয়? বিজয় আবার মৃদু হাসল, হেসে বলল, এটা আমার ফাইনাল কথা। আমার কথা না শুনলে তুমি তোমার জন্য বিপদ ডেকে আনবে, মান সম্মান হারাবে, নিজের জন্মদাতা পিতাকে অসম্মানিত করবে, কোনো অপরাধ না করেও অপরাধী সাজবে, ডিভোর্সি হয়ে সারা জীবন কেঁদে কেটে মরবে। আমার কি তুমি যদি এরকম জীবন চাও তাহলে এভাবে চুপচাপ থাকো নিজের মতো। আর যদি মানুষ মতো সম্মান নিয়ে বাঁচতে চাও তবে অবশ্যই আমার কথা তোমার শুনতে হবে। ওর কথার কোনো কিছুই আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব? আসলে আমার কি করা উচিত তাই বুঝতে পারছি না। বিজয়, সব কথা মেনে নেওয়া যায়? মেনে নিলে যদি বিপদে পড়ি? আচ্ছা, এটা কি এরকম হতে পারে না যে বিজয়ের তৈরি করা খেলা এটা, অথবা তাদের দুই ভাই মিলে এটা খেলছে? এখানে তার মায়েরও হাত আছে। তারা আর চায় না এখানে আমি থাকি। কিন্তু কেন? কেন এরকমটা চাইবে তারা? আমি তো কোনো ক্ষতি করিনি তাদের, কিংবা তাদের সঙ্গে অন্যায় কোনো আচরণ করিনি কোনো দিন। বিজয় বলল, হাতে সময় কম। ভাইয়া আজ দেরি করে বাসায় ফিরবে এটা নিশ্চিত। যা করার মার নামাজ শেষ হওয়ার আগেই করতে হবে। আমি বললাম, কি করতে হবে আমার? বিজয় বলল, তেমন কঠিন কিছুই না, সহজ কাজ। লুকাতে হবে তোমার। কতক্ষণ লুকিয়ে থাকতে হবে? আমি বললাম। বিজয় বলল, তা সঠিক জানি না। কম সময় হতে পারে, আবার বেশি সময় লাগতে পারে। অর্থাৎ যতক্ষণ চোরটাকে ধরতে না পারো ঠিক ততক্ষণ। তবে তুমি আমার ওপর এই বিশ্বাস আর ভরসা রাখতে পারো ভাবি। আজ চোর ধরা পড়বে এটা 100% নিশ্চিত। আমি এবারও অবাক হয়ে বললাম, চোরটাকে এখানে? তাই তো বুঝতে পারছি না ভাই। আমায় সব ভেঙে বলো তো তুই। বিজয় হেসে বলল, তুমি জগতের 1 নাম্বার গাধা, মাথামোটা মেয়ের লোক একটা। আরে বাবা, চোরটাকে তা জানার জন্যই তো তুমি লুকাবে। এখন আবার আমায় জিজ্ঞেস করো কোথায় লুকাতে হবে তোমার? আমি বললাম, বিজয়, কোথায় লুকিয়ে থাকবো আমি? বিজয় বলল, এই বুদ্ধিও নাই তোমার? হায় আল্লাহ! আচ্ছা, এইটুকু বুদ্ধিমত্তার মেয়েকে কিভাবে বিয়ে দিল তার বাবা? তোমার কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিয়েই সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছিলেন। হাসল বিজয়। তারপর আমার কাছে এসে ফিসফিস করে আবার বলল, চিলেকোঠার চৌকির নিচে গিয়ে লুকোবে। ওখানে চুপচাপ বসে থাকতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। ওখানে মশা কামড়াবে, মশার জায়গা ওটা, তবুও নড়াচড়া করা যাবে না, বুঝলে? বিজয় কী সব অদ্ভুত কথাবার্তা বলছে। ওর এসব কথা আমার মোটেও ভালো লাগছে না। নাকি ওর নিজেই কোনো ফায়দা লুটাতে চাচ্ছে আমার কাছ থেকে? আমায় মিথ্যা বলে ওখানে পাঠিয়ে তারপর আমার সাথে অসভ্যতামি করবে না তো আবার? ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে কেমন। বিজয় আমার দিকে তাকালো, তারপর বলল, মার নামাজ প্রায় শেষ, এখন কি করবে বলো? তুমি আমায় বিশ্বাস করলে সম্মান নিয়ে বাঁচবে, আর বিশ্বাস না করলে নোংরা হয়ে বাঁচবে। দুটোরই সুযোগ আছে তোমার কাছে। অপারেশন দুটো তোমার হাতে, স্বাধীনতা তোমার। যে কোনো একটা বেছে নিতে পারো তুমি। বিপদের আশঙ্কা জেনেও আরেক বিপদ থেকে উদ্ধারের আশায় আমি বলেই ফেললাম, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তোর কথা মতোই সব হবে। বিজয় আবার হাসল, শব্দহীন হাসি।
এই হাসিটাও রহস্যময়, ভীষণ রহস্যময়। দেখলে কেমন যেন ধোঁয়াশা লাগে। চুপচাপ সিঁড়ি ভেঙে আমি গিয়ে উঠলাম ছাদে। তারপর চিলেকোঠায় রাখা চৌকিটার নিচে গিয়ে বসলাম। ওখানে আঁধার, ঘুটঘুটে আঁধার, আর মশাদের ভীষণ অত্যাচার। তবুও বসে রইলাম ওখানে, অপেক্ষা করছি চোর ধরার জন্য। কিন্তু আমার মন কেমন করছে। আসল চোরটা যে কে তাই তো আমি ঠাহর করতে পারছি না কিছুতেই। আসাদকে আমি সন্দেহ করতে পারি না একদম, কারণ ওকে আমি ভালোবাসি। তবে বিজয়কে আমার খুব একটা ভালো ঠেকছে না। ওর প্রতি আমার কেমন সন্দেহ হচ্ছে। ব্যাপারটা এমন না তো যে উপকারের নাম নিয়ে অপকারের সুযোগ লাভ করলো সে? কি জানি। বাসায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে এর মধ্যে। মার গলা ওপর থেকেও শোনা যাচ্ছে। মা বলছেন, ছোকরিটা কোথায় গেল? পালিয়ে গেছে নাকি? বিজয় বলল, যেতেও পারে। আমি কি জানি। মা আবার বললেন, পালিয়ে গিয়ে প্রমাণ করে দিল ছোকরিটা আসলেই নষ্টা। ছি ছি ছি, আমার মান সম্মান সব জলে ডুবিয়ে দিয়ে গেল। অথচ একে দেখলে মনে হয় ফেরেশতা। ভাজা মাছ উল্টে খেতে জানে না যেন। বিজয় তার মার সাথে গলা মিলিয়ে বলল, তুমিই তো আদর দিয়ে সব সময় গাছে তুলে রাখতে তাকে। এবার ভালো হয়েছে, উচিত শিক্ষা দিয়ে গিয়েছে। মা বললেন, পালিয়ে গেলেই কি সে বেঁচে যাবে? এটা তার ভুল ধারণা। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। ওর বাপের বাড়ি গিয়ে সারা পাড়ার মানুষ ডেকে এনে সবার সামনে ওর বাপ আর ওকে অসম্মান করে আসব। সব কিছু বলে আসব। লজ্জায় ওরা কোনোদিন মুখ দেখাতে পারবে না এরপর থেকে। বিজয় বলল, এটাই বরং ভালো হবে। ওদের উচিত শিক্ষা হবে। এরপর আর কাউকে ওরা মুখ পর্যন্ত দেখাতে পারবে না। আমাদের মান সম্মান ও এতে বেঁচে যাবে। আসাদ ফিরেছে। সে এসে যখন শুনেছে আমি চলে গেছি, তখন আর অত চিৎকার চেঁচামেচি করল না সে। মাকে বলল ভাত দিতে। খাওয়া দাওয়া করে সে বলল, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। ভালোই ভালোই আপদ বিদেয় হয়েছে। এখন একটা ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই হবে। সে খুব উৎফুল্ল, যেন বিরাট সওয়াবের কাজ করে ফেলেছে সে। খুব জোরে জোরে কথা বলছে সে। তখন বিজয় বলেই ফেলল, ভাইয়া তুই তো আজ খুব ফুরফুরে মেজাজে আসিস রে। আসাদ খানিকটা ভরকে গিয়ে বলল, ফান করবি না আমার সাথে, সিরিয়াস হতে শিখ। বিজয় সিরিয়াস হতে পারল না। বড় ভাইয়ের সামনে খিলখিল করে হেসে উঠল। আসাদ ধমক দিয়ে সিঁড়ি ভেঙে দপ দপ থপ থপ করে উঠে এলো ছাদের ওপর। তারপর এসে দাঁড়ালো চিলেকোঠার দেয়ালে ঠেস দিয়ে। এখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তারপর ফোন বের করে কোথায় যেন ফোন করলো। আসাদ বলল, মোহিনী, ঘর এখন খালি। তোমার সতীনকে আউট করে দিয়েছি। কথাটা বলেই হাহা করে হেসে উঠল আসাদ। আর সঙ্গে সঙ্গে আমার বুকটা ধক করে কেঁপে উঠল। কপালটা ঘামতে লাগলো। চোখ কেমন ঝাপসা হয়ে এলো। তবে কি এতদিন একটা প্রতারকের সাথে ঘর সংসার করে এসেছি আমি? ভাবতেই ঘেন্না হচ্ছে নিজের প্রতি। গা গুলিয়ে আছে আমার। কাকে ভালোবাসলাম তবে এতদিন? কাকে বিশ্বাস করলাম এত বেশি? ওপার থেকে মোহিনী কি বলল কি জানি। কিন্তু আসাদ আবার বলল, মোহিনী, কি নাটকটাই না করেছি। বেচারিকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ছবিটি তুলে নিজেই আবার বলেছি, এই হারামজাদি, কোন নাগরের সাথে এসব করেছিস তুই? আসাদ হাসছে, হা হা করে হাসছে। ওর এই হাসিটা এসে কাঁটার মতো আমার গায়ে বিঁধছে। আমার খুব ইচ্ছে করছে ওকে জন্মের শিক্ষা দিয়ে দিতে। ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিতে। কিন্তু যেখানে আমি বসে আছি ওখান থেকে এক চুলও নড়তে পারছি না। যেন মাটির সাথে আমার পা মিশে গেছে। যেন পায়ের তলা থেকে শেকড় বেরিয়ে গিয়ে মিশে গেছে মাটির সাথে। যেন আমি কোনো বৃক্ষ হয়ে গেছি। আর কোনো দিন ঠাঁই থেকে নড়তে পারবো না। আমার এখন ওঠা প্রয়োজন। তারপর চোরটাকে হাতে নাতে ধরা, চিৎকার করে মাকে ছাদে আনা। কিন্তু চিৎকার করার সুযোগ কি আমি পাবো? এর আগে যদি লাথি মেরে নিচে ফেলে দেয় আমায় আসাদ? ভয় করছে, ভীষণ রকম ভয় করছে। আসাদ এখনো কথা বলছে। ও বলছে, মোহিনী, আমরা বিয়ে করব
আরও 6 মাস পর। মাকে বুঝতে দেওয়া যাবে না কিছুতেই ব্যাপারটা। সর্বনাশ হয়ে যাবে। আমার মা পরহেজগার মহিলা। তিনি এসব মেনে নিতে পারবেন না। উল্টো আমায় ত্যায্য করে দিবেন একেবারে। বুঝলে? তারপর আবার হেসে উঠল আসাদ। যেন ওর হাসির রোগ হয়ে গেছে। যেন কথায় কথায় সে হাসবে আর হাসতেই থাকবে। আসাদ মোবাইলের মেয়েটাকে চুমু খেয়েছে। আর আমি এসে চুপি চুপি দাঁড়িয়েছি চিলেকোঠার দরজার কাছে। ভাবছি ধীর পায়ে গিয়ে আসাদের কলার চেপে ধরব। তারপর চিৎকার করে মাকে ডাকব, বিজয়কে ডাকব। কিন্তু আমার আর ডাকতে হলো না। তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে। সিঁড়ির কাছে থেকে দৌড়ে এসে মা আসাদের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। তারপর ফ্লোরে আসাদ দিয়ে সেই ফোন টুকরো টুকরো করে ফেললেন। এবার আসাদের গালে এলোপাথারি চর বসিয়ে দিতে দিতে তিনি বললেন, হারামজাদা, ইবলিশ, আমার ভাবতেও অবাক লাগছে আমার পেটে তোকে ধরেছিলাম। আগে যদি জানতাম তুই এমন অমানুষ হবি, তবে তোকে কোনোদিনই জন্মই দিতাম না রে হারামজাদা, তোকে কোনোদিন জন্ম দিতাম না। বিজয় মার পেছনে দাঁড়িয়ে আছে। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে আর হাসছে, মৃদু করে হাসছে। সে হাসিটাও ভীষণ রহস্যময়। আচ্ছা, এখনো কি আসাদ তার ভাইকে বলবে, আমার সাথে ফান করবি না, একদম সিরিয়াস হতে শিখ? সব সময় হাসা, এটা কেমন ধরনের স্বভাব? না, আসাদ কিছুই বলল না। বোকার মতো দাঁড়িয়ে রইল ঠাই। সে তাকিয়ে আছে মাটির দিকে, অপরাধীর মতোই, চুপচাপ নীরব। এবার আমি ওর কাছে গেলাম। ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে করছিল ওর মুখে থুতু ছিটিয়ে দিতে, কিন্তু ওর মুখে নিজের থুতু ফেলতেও ঘেন্না লাগছিল আমার। আমি আসাদকে আর কিছুই বললাম না। ওর সামনে দিয়ে হেঁটে সিঁড়ির দিকে যেতে যেতে বললাম, আচ্ছা, এখন তো প্রমাণ হলো সত্যিকারের ছোট লোকটা আসলে কে। তারপর আর পেছনে না তাকিয়ে সিঁড়ি ডিঙিয়ে একেবারে নিচে নেমে এলাম আমি। আসার সময় পেছন থেকে বিজয়ের হাহা শব্দের হাসি শুনলাম। এই প্রথম সে শব্দ করে হেসেছে। সমাপ্ত।